গল্পটা শুরু হয় এক মেয়ে সিনকে দিয়ে। সে দেখতে এক সাধারণ মেয়ের মতো হলেও তার কাছে এক অদ্ভুত শক্তি আছে। সে মানুষের মাথার উপর দিয়ে চলে যাওয়া লাল কিছু লাইন দেখতে পায়। একদিন সে নিজের জানালার পাশে দাঁড়িয়ে থাকে আর বাইরে তাকিয়ে মানুষের মাথা থেকে বের হওয়া লাল লাইনগুলো দেখতে থাকে। প্রতিটি লাইন যেন এই মানুষের কোনো না কোনো সম্পর্ককে দেখাচ্ছে। তখন তার চোখ পড়ে এক মেয়ের উপর, যার মাথা থেকে অনেকগুলো লাইন বেরোচ্ছে। সেই মেয়ে সিনের দিকে তাকিয়ে হাসি দিয়ে হাই বলে, কিন্তু সিন ভয় পেয়ে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেয়। আসলে এই লাইনগুলো মানুষের ফিজিক্যাল রিলেশন হলে দেখায়। যার যত বেশি রিলেশন হয়েছে তার মাথার উপর ততগুলো লাইন থাকে, আর এই লাইনগুলোর নাম হচ্ছে এস লাইন। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট সিন তার বাবার সঙ্গে বসে বসে ছবি আঁকছে। তখন সে দেখে তার বাবার মাথা থেকে দুইটা লাল লাইন বেরোচ্ছে, একটা তার মায়ের দিকে আর একটা তার আন্টির দিকে। সে এটা তার ড্রয়িং বুকে এঁকে রাখে। একদিন এটা তার মা দেখে অবাক হয়ে যায়। তখন তাদের বুঝতে বাকি থাকে না যে তার বাবা পরকীয়া করছে। তাই সত্যি জানার পর তার মা বাবাকে মেরে ফেলে। তখন থেকেই সিন বুঝতে পারে যে যদি সে এই লাইনগুলো দেখে যেতে থাকে তাহলে মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। তাই সে নিজেকে এক ঘরে বন্দি করে রাখে, কারো সঙ্গেই মেশে না, কোনো কথাও বলে না। ডিপ্রেশনে ডুবে থাকা সিন নিজের জীবন শেষ করার চেষ্টাও অনেকবার করে। কখনো ছাদ থেকে ঝাঁপ দেয়, আবার কখনো নিজেকে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু প্রতিবারই সে এমন ভাবে সুস্থ হয়ে ওঠে যেন কিছুই হয়নি। প্রতিবারই সে নিজে নিজেই ঠিক হয়ে যায়, যেন তার হিল হওয়ার শক্তি আছে। এসব তাকে ভাবতে বাধ্য করে যে হয়তো তার এই জীবনের কোনো মিশন আছে। এবার সে ঠিক করে যে সে এই এস লাইনের রহস্য বের করবেই, আর দেখবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা। এমন সময় সেই মেয়েটি তার বাসায় আসে, যাকে সে আগে জানালায় দেখেছিল। মেয়েটির হাতে কিছু ফল থাকে আর সে সিনকে সেগুলো দিতে আসে, কিন্তু সিন দরজা খোলে না। মেয়েটি চুপচাপ ফল রেখে চলে যায়। পরে সিন দরজা খুলে সেই ফলগুলো নিয়ে আসে আর খেতে শুরু করে। মনে হয় যেন অনেকদিন পর সে কিছু খেলো। এবার আমরা এক পুলিশ অফিসার হানজিকে দেখতে পাই। সে স্টেশনে বসে তার কলিগের সঙ্গে কথা বলতে বলতে বলে তার ভাতিজি খুব বেয়াদব, তার কোনো কথাই শোনে না, ঠিকমতো তার কথার কোনো উত্তরও দেয় না। এরপর এক স্কুলের দৃশ্যে দেখা যায় এক মেয়ে হেয়ং ছাদের উপর আরেক মেয়ে সগংকে বেধড়ক মারছে। সে হানজির সেই ভাতিজি। হেয়ং জোর করে সগং এর কাছ থেকে টাকা আদায় করছে আর ভয় দেখাচ্ছে আরো টাকা আনার জন্য। অন্যদিকে হানজিকে দেখা যায় এক মেয়ের মৃত্যুর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। তদন্ত করতে গিয়ে সে সেখানে এক হোটেলের ডেলিভারি বক্স পায়। তখন সে বুঝতে পারে যে মরে যাবার আগে মেয়েটি খাবার অর্ডার করেছিল। অন্য এক ডিটেকটিভ এসে জানায় যে রাতে এক হেলমেট পরা লোককে বিল্ডিং থেকে বেরোতে দেখা গেছে, হয়তো সে কোনো ডেলিভারি ম্যান হবে। হানজি আবার পুলিশ স্টেশনে বসে ভাবতে থাকে, আর তার পাশে বসেছিল ডিটেকটিভ ডংসিক। ডংসিক বলে মেয়েটিকে মারা হয়েছে কোনো চুরির উদ্দেশ্যে বলে মনে হয় না, কারণ টাকা পয়সা সব ঠিকই ছিল। তখন হানজি জিজ্ঞাসা করে, ফুড ডেলিভারি লোককে কি চেক করেছো? ডংসিক জানায় মেয়েটি প্রায় খাবার অর্ডার করত, কিন্তু যেদিন মারা গেছে সেদিন কিছু অর্ডার করেনি। হানজি মেয়েটির সম্পর্কে জানতে চাইলে ডংসিক জানায় 1 বছর আগে তার ব্রেকআপ হয়েছিল, তারপর থেকে সে একাই ছিল। ওদিকে সিন নিজের ঘরে বসে টিভিতে মেয়েটির খুনের খবর দেখে। সে খেয়াল করে রিপোর্টে বলা হচ্ছে যে এক হেলমেট পরা লোককে তারা সন্দেহ করছে। তখন সে সেখানে দেখে সেই লোকের মাথায় মাত্র একটি এস লাইন আছে, আর এতে সে অবাক হয়ে যায়, কারণ এমন সাধারণত খুব কম হয়। হঠাৎ সে দেখে যে সামনের বিল্ডিং এ এক লোক হেলমেট পরে ঢুকছে। চেহারা আর ভঙ্গিমা একদম ওই লোকটার মতো। সে ভয় পেয়ে পুলিশের কাছে ফোন করে জানায় যে এক অচেনা লোক হেলমেট পরে ওই বিল্ডিং এ ঢুকেছে, কিন্তু সে দেখে যে ওরা আসলে এক কাপল। তখন সে ফোন রেখে দেয়। চারপাশ অন্ধকারে ছেয়ে যায়, আর সিনের চোখে কেবল অসংখ্য লাল এস লাইন ভেসে ওঠে, যেন এটা কোনো ভয়াবহ সতর্ক বার্তা। অন্যদিকে স্কুলে হেয়ং বলে যে সগং আজ স্কুলে আসেনি। সে তার লকার ভেঙে সব জিনিসপত্র বের করে ফেলে। তখন সে সেখানে একটি লাভ লেটার পায় আর তা নিয়ে মজা করতে থাকে। এদিকে হানজি বাসায় আসলে তার ভাতিজি সগং এসে তার কাছে টাকা চায়। হানজি চুপচাপ ওয়ালেট থেকে সব টাকা দিয়ে বলে কাল আবার আনবো। কিন্তু যখন সে জিজ্ঞাসা করে এত টাকা কেন দরকার, তখন সগং বিরক্ত হয়ে চলে যায়। হানজি নিজের বারান্দায় এসে সামনের বিল্ডিং এর দিকে তাকায় যেখানে সিন থাকে। তার মনে পড়ে যায় যে গতরাতে সেখান থেকেই কোনো মেয়ে ফোন করেছিল। তখন হানজির দরজায় আসে সিন। তার মাথা থেকে বের হওয়া অসংখ্য এস লাইন দেখে সিন অবাক হয়। হানজি বলে খুনের ব্যাপারে যদি কিছু জানো তাহলে বলো। সিন কিছুই বলে না। তখন এক প্রতিবেশী এসে জানায় যে মেয়েটা কখনো বাইরে বের হয় না, তার আবর্জনাও অন্য কেউ ফেলে আসে। তখন সিন দরজা খুলে বলে আমার ভুল হয়েছিল, ওটা তার প্রেমিক ছিল। এরপর সে দরজা বন্ধ করে দেয়।
এরপর দেখা যায় হেলমেট পরা লোক আবার সেই বিল্ডিং এ আসে। সিন তাকে দেখে এবার নিজেই ছুরি হাতে বাইরে বেরোয়, কিন্তু অনেকদিন পর বের হয় দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। তবুও সে উঠে দাঁড়ায়, কারণ সে বুঝতে পারে যে কিছু একটা খারাপ কিছু হতে চলেছে। ওদিকে মেয়েটি ভাবে হেলমেট পরা লোক তার বয়ফ্রেন্ড, কিন্তু সে যখন হেলমেট খুলে ফেলে তখন বোঝা যায় সে আসলে আসল খুনি জং বিমিন। জং বিমিনও এসলাইন দেখতে পারে আর মেয়েটির গলা চেপে ধরে। তখন সিন এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জং বিমিন তার ছুরি কেড়ে নেয় আর তাকে মেরে ফেলে। এরপর সে আবার মেয়েটিকে মারতে যায়, কিন্তু সিনের নিজেই হিল হওয়ার শক্তি থাকায় সে উঠে গিয়ে লোকটাকে থামানোর চেষ্টা করে। লোকটা আবার যখন সিনকে আঘাত করতে যাচ্ছিল তখন হানজি এসে গুলি চালায় আর লোকটা মারা যায়। সবকিছু যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। সিন ভয়ে কেঁপে ওঠে। হানজি তার চশমা ফিরিয়ে দেয়। সিন জিজ্ঞাসা করে মৃত লোকটা কে ছিল। হানজি বলে সব জানাবো। ঠিক তখন সেখানে সগং আসে। সে সিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। হানজি জিজ্ঞাসা করে তোমরা দুজন কি একে অপরকে চেনো। এরপর তারা বাড়ি ফিরে আসে। সগং হানজিকে বলে তুমি আমাকে আবার কবে টাকা দেবে। হানজি বলে আমি কি তোমার এটিএম। তারপর সে এসে সগংকে জিজ্ঞাসা করে স্কুলে সব ঠিক আছে তো, কোনো সমস্যা হলে আমাকে বলো। সগং বলে তোমার কবে থেকে আমার জন্য চিন্তা করা শুরু হলো। তারপর হানজি সিনের কথা জানতে চায়। সগং জানায় যে সে মিডল ক্লাসে আমার ক্লাসমেট ছিল, কিন্তু হঠাৎ একদিন উধাও হয়ে যায়। তার মা তার বাবাকে মেরে ফেলে আর তারপর সে নিজেও পালিয়ে যায়। এরপর দেখা যায় সিন এক বিল্ডিং এর কিনারায় বসে থাকে আর বলে যদি আমি এভাবে মানুষকে বাঁচাতে পারি তাহলে তো এই এস লাইনের সাহায্যে আমার মানুষকে বাঁচানো উচিত। তখনই তার কাছে একটা মেসেজ আসে যেখানে লেখা থাকে আমি তোমার মতো রেড লাইন দেখতে পাই আর তুমি আমার সাথে আর্ক হাই স্কুলে দেখা করো। এরপর আমরা স্কুলে কেচন নামের আর্ক হাই স্কুলের একজন টিচারকে দেখি আর সিনকে দেখা যায় সে তার ঘরে বসে সেই মেসেজটা দেখছে। এরপর সে তার ঘর পরিষ্কার করতে থাকে আর জানালার পোস্টারগুলো খুলে ফেলে। স্কুলে দেখা যায় সগং এর নামে বোর্ডে মেয়েরা উল্টাপাল্টা লিখছে। তখন হেয়ং একটা চিঠি পড়ে যা আসলে সগং এর চিঠি আর সগং তাকে থামাতে গিয়ে পড়ে যায়। তখন হেয়ং তাকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে তাদের টিচার কেচন এসে হেয়ংকে থামায়। এরপর কেচন সগং এর থেকে আলাদা কথা বলে। কেচন বলে তুমি এরকম ঝগড়া করো কেন, সবার সাথে মিলেমিশে থাকবে। কিন্তু সগং বলে আমি ওকে সুযোগ পেলেই মেরে ফেলবো। তারপর জিজ্ঞাসা করে আমি কি এখন বাড়িতে যেতে পারি। সে যখন চলে যাবে তখন তার লকারে চোখ পড়ে, দেখে সেখানে একটা চশমা রাখা। সে সেটা তুলে নেয়। এদিকে হানজি সেই খুনির বাড়িতে যায়, গিয়ে দেখে চারপাশে শুধু রেড লাইন দেখা যাচ্ছিল। বাড়িতে দেখা যায় সগং চশমা পরে আছে আর সেই চশমার কারণে লাইনগুলো দেখতে পাচ্ছে। তখন হানজি সেখানে আসে আর সগং তার মাথার উপর অনেকগুলো লাইন দেখে ভয় পেয়ে বাইরে চলে যায়। সিন তার দিকে তাকিয়ে দেখে আর তার কাছে কিছু অদ্ভুত মনে হয়। সগং মার্কেটে যায় আর সবার মাথার উপরে লাইন দেখে বুঝতে পারে এর মানে কি। সকালে স্কুলে সে খুব খুশি থাকে তার এই চশমার জন্য। তখন সে হেয়ংকে দেখে যার মাথা থেকে দুটো লাইন বেরোচ্ছে। একটা লাইন পাশের দিক দিয়ে যাচ্ছে আর সে সেই লাইন অনুসরণ করতে থাকে। এরপর সে বুঝতে পারে হেয়ং এর সম্পর্ক তার নিজের টিচারের সঙ্গে। এরপর কেচনকে দেখা যায় সে ক্লাসের নতুন এক ছাত্রীকে পরিচয় করাচ্ছে আর সে আর কেউ নয় সিন। সিন তার ডেস্কে গিয়ে বসে। এদিকে হানজি সেই লোকটার কথা ভাবছে। এরপর হানজি আর্ক হাই স্কুলে যায়। সেখানে গিয়ে টিচারের সাথে দেখা করে। সে জানায় যে সে একজন ডিটেকটিভ আর সগং এর চাচা। এরপর সে টিচারের কাছে জানতে চায় জংমিন কি সবসময় চশমা পরে থাকতো। টিচার জানায় সে কখনো চশমা পরে আসতো না আর কিছুদিন আগেই সে স্কুল ছেড়ে দেয়। এরপর দেখা যায় স্কুলের ছাদে সগংকে হেয়ং বুল করছে। তখন সিন সেখানে আসে আর বলে তোমার এটা বন্ধ করা উচিত। হেয়ং তার কলার ধরে বিল্ডিং এর কিনারায় নিয়ে যায়, কিন্তু সিন তার টাই ধরে ঝুলে পড়ে আর বলে যদি তুমি এটা বন্ধ না করো আমি তোমাকে নিয়ে নিচে পড়ে যাব। তখন হেয়ং বলে তুমি পাগল নাকি। তারপর সে ভয়ে চলে যায়। এরপর সগং আসে আর বলে তোমাকে কে বলেছিল আমাকে সাহায্য করতে। তখন সিন বলে তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো। সগং বলে তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো। এরপর টিচার হানজিকে বলে তুমি তোমার ভাতিজির সাথে দেখা না করেই চলে যাচ্ছ। হানজি বলে যদিও জানতে পারে আমি এখানে এসেছিলাম তাহলে সে রাগ করবে। কেচনকে দেখে মনে হয় সে হানজির প্রতি ইন্টারেস্টেড। হানজি যখন স্কুল থেকে বের হয়ে যাচ্ছে তখন সগং তাকে দেখে ভাবে সে এখানে কি করছে।
এরপর হানজি এক বারে যায় আর বারের টেন্ডারের কাছে জংমিনের ব্যাপারে জানতে চায়। সে জানতে পারে জংমিন এখানে আসতো আর নিজের সঙ্গেই কথা বলতো আর লোকেদের দিকে তাকিয়ে কিছু গুনতো। তখন বোঝা যায় জংমিনও মানুষদের উপর লাইন দেখতো আর তা গুনতো। হানজি এটা লিখে রাখছিল। তখন সেখানে এক মহিলা আসে আর বলে আজকাল কে ডায়েরি রাখে। পরে দেখা যায় সেই মহিলা হানজিকে উপরে নিয়ে যাচ্ছে। এদিকে সগং হেয়ং এর পিছু নিচ্ছে আর দেখে হেয়ং টিচারের সাথে দেখা করছে। তারপর তারা এক হোটেলে যায়। যাওয়ার আগে সগং তাদের ছবি তোলে আর হেয়ংকে পাঠায়, কিন্তু হেয়ং বলে এতে আমার কিচ্ছু হবে না, স্যারকেই শাস্তি পেতে হবে কারণ আমি এখনো মাইনর। এরপর সগং স্যারকে লক্ষ্য করতে থাকে আর তার মাথায় একটা আইডিয়া আসে। সগং সেই ছবি টিচারকে পাঠিয়ে বলে আমাকে তাড়াতাড়ি 20 মিলিয়ন ওন দিয়ে দাও, না হলে সবার সামনে এই ছবি দেখিয়ে দেব। এরপর দেখা যায় কোনো কারণে হেয়ংকে টিচার বকছে। পরে সে বাস্কেটবল খেলতে চলে যায়। তখন সেখানে টিচার আসে আর সে বলে কেন আমাকে এত বকছিলে। টিচার বলে সবার সামনে তাই করতে হয়েছে। টিচার সেই ছবির কথা বলে। এটা দেখে হেয়ং বলে এসব সগং করছে। টিচার খুব ভয় পেয়ে যায় আর সগং এর উপরে রেগে যায়। সিনও এইসব লক্ষ্য করে। পরে ওয়াশরুমে গিয়ে সে সগং এর সাথে কথা বলে। সিন সগংকে জিজ্ঞাসা করে তুমি এখন সবসময় চশমা পরো। সগং মিথ্যা বলে আমার চোখে একটু কম দেখি তাই এখন নিয়েছি। সিন সেই চশমা তুলে নিয়ে বলে তুমিও তাহলে সেই লাইনগুলো দেখতে পাও। সগং বলে হ্যাঁ লাইনগুলো দেখি। সিন জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো আমার মাথায় কয়টা লাইন। সগং বলে একটা। সিন জিজ্ঞাসা করে তুমি চশমাটা কোথায় পেয়েছো। সগং বলে লকারে পেয়েছিলাম। সিন চশমাটা ফেরত দিতে চায় না। সে বলে আমাদের বাড়ির পাশে যে লোকটা মরে গিয়েছিল সেও এই চশমা পরেছিল, কিন্তু সিন জোর করে চশমা নিয়ে চলে যায়। এদিকে সেই টিচার খুব ভয় পেয়ে কিচেনে দাঁড়িয়ে সগং এর খোঁজ নিচ্ছে। সগং তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকে। ঠিক সেই সময় তার কাছে টিচারের মেসেজ আসে। সেখানে লেখা আমার সাথে এসে দেখা করো, তোমাকে 20 লাখ ওন দেব। সগং খুশি হয়ে বেরিয়ে পড়ে আর তার পেছনে হেয়ং লুকিয়ে তাকে ফলো করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিন যখন ওয়াশরুমে সগং এর সঙ্গে কথা বলছিল তখন হেয়ংও ভেতরে থেকে সব শুনছিল। এরপর হেয়ং চশমাটা চুরি করে চলে যায়। পরে সগং নিজের ব্যাগে চশমা খুঁজে পায় না আর হেয়ং সবার মাথার উপরে লাল লাল সাইনগুলো দেখতে থাকে। সগং রাগে ফোন করে সিনকে চেঁচিয়ে বলে তুমি আমার চশমা নিয়েছো। সগং বলে আমি স্কুলে যাচ্ছি, এসেই তোমার সাথে কথা বলবো। সিন জানতে চাই এত রাতে কেন স্কুলে যাচ্ছ, কিন্তু সগং কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। সগং স্কুলে এসে দেখে সেই টিচার সামনে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে আমার কাছে এত টাকা নেই, তুমি প্লিজ এটা শেয়ার করো না। সগং রেগে গিয়ে বলে যখন সবাই আমাকে বুলি করছিল তখন তুমি চুপচাপ বসেছিলে, সব জেনেও কিচ্ছু করনি। টিচার কাঁদতে কাঁদতে বলে আমার স্ত্রী সন্তান আছে, দয়া করে এটা করো না। হঠাৎ টিচারের ফোনে তার স্ত্রীর মেসেজ আসে যেখানে ছবি পাঠিয়ে লিখেছে তুমি স্কুলে এসব করছো। টিচার রেগে গিয়ে সগং এর দিকে তেড়ে আসে। তখন সিন স্কুলে ঢুকে দেখে সগং ছাদের উপর থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সিন বাইরে বসে থাকে। তখন হানজি আসে। সিন সবকিছু হানজিকে জানায়। হানজি জিজ্ঞেস করে এত রাতে তুমি স্কুলে কি করছিলে। সিন জানায় সগং ফোন করে বলেছিল তাই আমি ওর পেছনে গিয়েছিলাম, কিন্তু সগং কখনো আত্মহত্যা করতে পারে না, এর পেছনে কেউ না কেউ আছে। পরের দিন স্কুলে প্রিন্সিপাল এসে সবার উপরে চিৎকার করতে থাকে। সে টিচারের কথা বলে যার সাথে হেয়ং এর সম্পর্ক ছিল। অন্য টিচাররা বলে আমাদের তো কোনো দোষ নেই। তর্ক বিতর্কের মাঝে এক টিচারের বই পড়ে যায়। মিউজিক টিচার এসে বইটা তুলে দেয়। এরপর দেখা যায় ক্লাসে বাচ্চারা ফিসফিস করে বলছে আজ বোরিং লাগছে, আমরা ওকে বুলি করতাম, আজ সে নেই, সগং কেন লাফ দিল। আরেক টিচার কেচনকে দেখা যায়। সে বলে সগং আমার ক্লাসেই ছিল, আমার ওর খেয়াল রাখা উচিত ছিল। অন্যরা বলে এটা তোমার কোনো দোষ নয়। এদিকে টিচার জাংউর সাথে আরেকজন মজা করে বলে তুমি কবে বিয়ে করবে, তুমি তো একজনকে প্রপোজ করতে চেয়েছিলে। জাংউ বলে আমি বিয়ে করব না। পরে জাংউ তার বোনের বাড়ি যায়। বোনের স্বামী সংচুরের ব্যাপারে জিজ্ঞেস করে। বোন জানায় সে অনেক ব্যস্ত থাকে। বোন আবার জিজ্ঞেস করে তুমি কি সত্যি চাকরি ছেড়ে বিদেশে যাবে। জাংউ বলে হ্যাঁ। এদিকে হানজি তখনও হাসপাতালে সগং এর পাশে বসে থাকে আর বাইরে থেকে সিন তাকিয়ে থাকে। পরের দিন সকালে সিন সেই ছাদে যায় যেখান থেকে সগং পড়ে গিয়েছিল। তখন কিওজিং নামে এক মেয়ে আসে আর বলে আমি জানি তুমি প্রমাণ খুঁজছো। সে বলে হেয়ং ওকে বুলি করত আর হয়তো সেই ধাক্কা মেরে ফেলে দিয়েছে। 2-3 দিন ধরে হেয়ং ও
স্কুলে আসেনি। সে স্কুলের ভেতরে ঢুকে কথা বলতে বলতে দেখে ক্লাস প্রেসিডেন্ট জিংসাং একই রকম চশমা পরে আছে। সে চশমা খুলে দেখে ওটা আসলে নর্মাল। পরে টিচার জাংউ নিজের সিটে গিয়ে দেখে সেখানে চশমা রাখা। কেচনকে জিজ্ঞাসা করলে সে বলে, জানি না কার, তবে তুমি এটা পরে দেখো, তোমার সাথে ভালো মানাবে। জাংউ পড়ে দেখে সামনে অনেকগুলো লাইন। সে কিছুই বুঝতে পারে না। তখন হানজি সেখানে আসলে তার মাথায় অসংখ্য লাইন দেখে সে আটকে ওঠে। হানজি কেচনকে জিজ্ঞাসা করে, তুমি সগংয়ের দিকে কেন খেয়াল রাখোনি? কেচন তখন ক্ষমা চায়। হানজি বলে ও আত্মহত্যা করেনি, তাকে যারা বুলি করত তারা কই? কেচন বলে তারা সবাই গায়েব। হানজি একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এই ছেলেটা কে? কেচন বলে জিওন। হানজি সরাসরি জিওনের কাছে গিয়ে বলে, তোমার সগংয়ের সাথে কি সম্পর্ক ছিল? জিওন বলে, কিচ্ছু না। হানজি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে। জিওন বলে, ও আমাকে এসব করতে বলেছিল, আমরা হোটেলে গিয়েছিলাম। হানজি জিজ্ঞেস করে, সেখানে কিছু অদ্ভুত লেগেছিল? জিওন বলে সে কিছু খুঁজছিল আর হঠাৎ সেখান থেকে যায়। হানজি তখন ফুটেজে দেখে হেয়ং কিভাবে চশমা নিয়ে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জাংউ তার বোন আর বোনের স্বামী পিয়ংসুলের সঙ্গে বসে খাচ্ছে। জাংউ তাদের মাথায় লাইন দেখে। পিয়ংসুল জিজ্ঞেস করে, তুমি বিয়ে বাতিল করলে কেন? জাংউ বলে, ওর সম্পর্ক অন্য কারো সঙ্গে ছিল। সবাই চুপ করে যায়। পরে লিফটে করে পিয়ংসুলের সাথে নেমে আসে। জাংউ পিয়ংসুলের মাথার উপরে লাইনগুলো লক্ষ্য করতে থাকে। সে লিফটে উঠে নেশার ভান করে প্রথমে 5, পরে 6, শেষে 4 নাম্বারে চাপ দেয়। দেখে এক রুমের ভেতরে সেই লাইন যাচ্ছে। সে বাইরে যেতে চায়, কিন্তু পিয়ংসুল তাকে থামিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় হানজি তার বসের সাথে তর্ক করছে। বস বলে সগংয়ের কেসে কোনো তদন্ত হবে না, কারণ ও আত্মহত্যা করেছে। হানজি জোর দিয়ে বলে, আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়। বস বলে, আমি এই নিয়ে কিছু করতে পারবো না। বস শুধু বলে তার কিছু করার উপায় নেই। স্কুল কর্তৃপক্ষ এটাকে আত্মহত্যা বলছে। হানজি বলে, যদি এটা তোমার নিজের কারো সাথে হতো তখনও কি তুমি এমনই করতে? এরপর সে সগংয়ের ফোন চেক করতে যায়, কিন্তু সে তার পাসওয়ার্ড জানে না। এরপর জাংউ স্কুলে যায়। সে চারপাশে তাকিয়ে সব বুঝে যায় কে কার সাথে সম্পর্ক করছে। কেচনের উপরে কোনো এস লাইন সে দেখতে পায় না। পরে সে কেচনকে জিজ্ঞাসা করে, যদি জানতে পারো কেউ তোমাকে ঠকাচ্ছে তুমি কি করবে? কেচন হেসে বলে, আমি ড্রামাটা শেষ পর্যন্ত সবকিছু দেখব, যেন উপভোগ করতে পারি। জাংউ এরপর তার বোন আর ভাগ্নিকে নিয়ে বাড়ি ফিরে দেখে দরজায় 406 নাম্বার লেখা একটি প্যাকেজ রাখা। সে সেটি নিয়ে সেই রুমে যায় যেখান থেকে সেদিন একটি এস লাইন বেরোচ্ছিল। একটি মেয়ে ফোনে কথা বলতে বলতে আসে আর জাংউ আড়ালে গিয়ে লুকায়। মেয়েটি ফোনে বলে, প্যাকেজটা তুমি পৌঁছে দিয়েছো? পিয়ংসুল ফোনে হ্যাঁ বলে। এরপর জাংউ আর তার বোন তাদের প্রয়াত বাবা মাকে স্মরণ করে কথা বলতে বলতেই কেঁদে ফেলে। পরদিন ক্লাসে সবার হাতে হেয়ং আর টিচারের সম্পর্কের ছবি ছড়িয়ে পড়ে। পরদিন পার্কিং এরিয়ায় পুলিশ আসে, কারণ টিচার আত্মহত্যা করেছে। আর চিঠিতে লেখা, হেয়ং এর সাথে সম্পর্কের জন্য ক্ষমা চাইছি, আমি আর বাঁচার যোগ্য নই। হানজি লক্ষ্য করে মরদেহ এখানে 2-3 দিন ধরে পড়ে আছে। তার সন্দেহ হয়। সে বলে গাড়িটাও ঠিকভাবে পার্ক করেনি, একদম মাঝখানে দাঁড় করানো। এদিকে জিন আর সিন কোথাও যাচ্ছিল। হঠাৎ জাসিনকে দেখে জিন জিজ্ঞাসা করে, আমরা খেতে যাচ্ছি, তুমি যাবে? সে হ্যাঁ বলে। সিন অবাক হয়ে বলে, আগে তো না করতেই তুমি, আজ হঠাৎ কি হলো? তুমি কি আমার প্রতি ইন্টারেস্টেড? জিন আবার বলে, তুমি কি সিনকে পছন্দ করো? জাসিন হেসে দেয়। 3 জন বের হলে দেখে গাড়িতে হানজি বসে আছে। সে সিনকে ডেকে বলে, গাড়িতে ওঠো। জিন রেগে গিয়ে বলে, আমরা পুলিশ ডাকবো। হানজি চুপচাপ আইডি কার্ড বের করে দেখিয়ে বলে, ডাকো। এরপর সিন হানজির সাথে যায়। হানজি তাকে একের পর এক প্রশ্ন করে, বিশেষ করে সেই চশমা নিয়ে। হানজি বলে এই চশমা জাংমিনের কাছেও ছিল। সিন উত্তর দেয়, আমি কিছু বলতে পারবো না, আগে আমায় চশমাটা এনে দাও। পরের দৃশ্যে দেখা যায় জাউং পিয়ংসুলকে ফলো করছে। পিয়ংসুল এক হোটেলে ঢোকে। জাউং দেখে পিয়ংসুল এক মেয়ের গলায় নেকলেস পরিয়ে দিচ্ছে। সে ফোন করে পিয়ংসুলকে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? পিয়ংসুল মিটিং এ আছে বলে জানায়। জাউং বলে, আমার বোন ফোন ধরছে না, একটু দেখবে? পিয়ংসুল বলে, আমি দেখব, তুমি চিন্তা করো না। রাতে হোটেলে পিয়ংসুল আর মেয়েটির দরজায় বেল বেজে ওঠে। জাংউ ঢুকে তাকে আক্রমণ করে বসে। পিয়ংসুল বলে, তোমার বোনকে কিছু বলো না, আমি সব সামলে নেব। জাংউ হুমকি দেয়, যা করার তাড়াতাড়ি করো, না হলে আমি জানি না কি করব। সকালে জাংউ বিদেশ যাবার আগে বোনকে জিজ্ঞাসা করে পিয়ংসুলের কথা। বোন বলে সে 2-3 দিনের মধ্যেই আসবে, চিন্তা করো না। এরপর জাংউ স্কুলে গিয়ে ব্যাগ গোছাতে থাকে। কেচন তার সাথে কথা বলতে থাকে। তখন জাংউ এক মেয়ের প্রোফাইল দেখতে গিয়ে দেখে সেই নেকলেস সহ মেয়েটি প্রেগনেন্ট ছবি পোস্ট করছে। জাংউ তাড়াতাড়ি করে সেই জায়গায় যায়। গিয়ে দেখে তার বোন একটি গাড়িকে ধাক্কা দেয়। গাড়িটা সেই মেয়েটির, যে প্রেগনেন্ট। তখন পিয়ংসুল আসে।
কিন্তু তার বোনের কাছে না গিয়ে মেয়েটির কাছে যায়। মেয়েটি বলে, জানি না কে সে আমাকে মারছিল, জাং পিয়ংসুলকে এসে মারতে যায়। তখন তার বোন চিৎকার করে তাকে থামায় আর বলে ওর নাম তাইশিক, সে মেয়েটির স্বামী, আমি কেবল তার মিস্ট্রেস। ও ভয় পেয়ে আমার সাথে ছিল যে আমি তার প্রেগন্যান্ট স্ত্রীকে ক্ষতি করব। এদিকে রাতে হানজি হাসপাতালের ঘরে বসে টিচারের সুইসাইড নোট পরে সে সগংয়ের ঘরে গিয়ে কিছু খুঁজে পায়। রাতে সিনও তার ঘরে গিয়ে বসে থাকে। তাকে একটি নোট বই দেখে হানজি বলে, এসব কি? তখন সিন এসে বলে, এটা অ্যাসলাইন, এটা মানুষের শরীরে থাকে আর এটা দেখে বোঝা যায় কে কার সাথে শারীরিক সম্পর্ক করেছে। যে এই চশমা পরে সেই দেখতে পারে। সিন বলে, মনে হচ্ছে সগং কাউকে বুলি করেছিল আর সেই সগংকে ঠেলে ফেলেছিল। এরপর সিন দেখে সগংয়ের অ্যাসলাইন মিলিয়ে গেছে, মানে সে মারা গেছে। সিন চিৎকার করে ওঠে ক্লাসরুমে, কিন্তু বুঝতে পারে সেটা তার স্বপ্ন ছিল। অন্যদিকে মিশন নামের এক টিচারকে আরেক টিচার বকছে কাজ শেষ না করার জন্য। দেখা যায় মিশনের কাছেও চশমা আছে আর সেও অ্যাসলাইন দেখতে পারে। পরে দেখা যায় সবাই ক্যাফেটেরিয়ায় বসে খাচ্ছে। মিশন বলে তার স্বপ্ন একদিন সে অভিনেত্রী হবে। সবাই মিউজিক টিচারকে দেখে বলে, ও কত হ্যান্ডসাম। মিশন চুপচাপ তাকিয়ে থাকে মিউজিক টিচারের দিকে। রাতে মিশন সেই হোটেলে আসে যেখানে সিন কাজ করে। এদিকে হানজি আর ডংসিক একটি চার্ট তৈরি করে বিশ্লেষণ করছে কিভাবে কি হলো। হানজি বলে সবকিছুই এই চশমাকে ঘিরে, যে চশমা পরে সে মানুষের সম্পর্কগুলো দেখে ফেলতে পারে। এদিকে সিন হোটেলে কাজ করছিল, তখন সেখানে কেউ চেক ইন করতে আসে। সিন দেখে এরা তারই বন্ধু। সে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? ওরা হাসি মুখে তার পাশে বসে যায়। ঠিক তখনই বাইরে আবার কেউ আসে চেক ইনের জন্য। সিন তাকিয়ে দেখে বলে, একে আমি আগেও কোথায় দেখেছি। মেয়েটি আসলে মিশন, যে নিজের মনের কথা বলতে বলতেই রুমে ঢুকে যায়। পরে সিন আর তার বন্ধু ছাদে বসে থাকে। মিশনকে দেখে সিন বলে, আমি ওকে চিনি, ও আমাদের স্কুলেই কাজ করে। মিশন নিজের রুমে ফিরে বাইরে তাকায়। রাতে হানজি সিনের বাবা মায়ের কেসটা দেখছিল, যেখানে দেখা যায় এক ছোট মেয়ে ছবি এঁকে মাকে জানিয়েছিল যে বাবা তাকে ঠকাচ্ছে আর তারপর মা বাবাকে মেরে ফেলেছিল। এরপর রাতে হাসপাতালের করিডোরে হানজি সিনকে জিজ্ঞেস করে সগংয়ের শরীরে কতগুলো অ্যাসলাইন আছে। সিন বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা বলতে পারবো না। হানজি বলে, তুমি কি মনে করো এরকম চশমা আরো আছে? সিন বলে, আমি জানি না, কিন্তু রাতে সে টিভিতে এ নিয়ে খবর দেখে ভাবে হয়তো আরো চশমা আছে। কিন্তু মিশন মিউজিক শুনতে শুনতে সেই রুমে যায় যেখানে মিউজিক টিচার বসে থাকে। মিশন বলে, আপনি কি আমাকে নিয়ে কিছু বলতে পারবেন? মিউজিক টিচার বলে, মনে হয় তুমি এখানে বেশি দিন থাকতে চাও না, তুমি অভিনেত্রী হতে চাও। মিশন অবাক হয়ে বলে, আপনি জানলেন কিভাবে? দুজনের অ্যাসলাইন যা আগে আলাদা ছিল তা জুড়ে যায়। এদিকে সিন চলে যেতে চাইলে জাসিং তাকে থামায় আর বলে, তুমি কি বাড়ি যাচ্ছ? সিন জিজ্ঞাসা করে, জিন কোথায়? জাসিং বলে, জিন জানিয়েছে তার কিছু কাজ আছে। সে সিনকে সুইমিং পুলের পাশে নিয়ে আসে আর বলে, এখানে সে আগে সাঁতার কাটত কিনা। সিন প্রথমে না করে, তারপর হঠাৎ পানিতে লাফিয়ে পড়ে। জাসিং ভাবে সে ডুবে গেছে, সেও পানিতে নামে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। জাসিং তাকে কম্বল দেয়। দুজনের নুডল খেতে খেতে সিন বলে, আমি খুব অদ্ভুত, আমি মানুষের শরীরের লাইনগুলো দেখতে পাই। জাসিং ইশারা করে বলে, এভাবে? সে জিজ্ঞেস করে, আমার শরীরের কতগুলো লাইন? সিন বলে, তোমার কোনো লাইন নেই, জিনেরও নেই। জাসিং হাসে আর বলে, আমরা মিথ্যা বলি না। রাতে শুয়ে শুয়ে সিন জাসিং এর কথা মনে করে আর তার শরীরেও তখন অ্যাসলাইন দেখা যায়। এরপর পুলিশ স্টেশনে কেচন আসে। হানজিকে দেখে সে হেসে হ্যালো বলে। ডংসিং হানজিকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? ওর সাথে ডেট করেছো? হানজি অস্বীকার করে। ডংসিং বলে, আমরা তো খুব ব্যস্ত, ডেট করার সময় বা কোথায়? পরে হানজি কেচনকে মনে করে বলে, একজন আছে যার কথা জানতে আমরা কৌতূহল হই। এদিকে মিশনকে দেখা যায় একটা রুমে ঢুকে বলে, এটাই একমাত্র জায়গা যেখানে আমি মুক্ত অনুভব করি। এখানে একটা ছিদ্র আছে যেখান দিয়ে অন্য রুমে কারা ফিজিক্যাল হচ্ছে সেটা দেখতে পাই। এবার রুমে মিউজিক টিচার আছে, সাথে এক মেয়ে। মিশন সব দেখে চমকে যায়। পরের দিন তারা আবার ক্লোজ হওয়ার প্ল্যান করে, কিন্তু মিশন এবার সব ঠিকঠাক গুছিয়ে রাখে। সে তাদের পানিতে কিছু মিশিয়ে দেয়। যখন মেয়েটি রুমে ঢোকে, মিশন তাকে আক্রমণ করে এবং বেঁধে ফেলে। তার জামাকাপড় পরে মিউজিক টিচারের কাছে যায়, কিন্তু মিউজিক টিচার তাকে চিনে ফেলে আর বলে, তুমি এখানে কি করছো? টিচার বলে যেতে চাইলে মিশন তাকে স্টপলার দিয়ে আঘাত করে। মিউজিক টিচার ড্রাগ মেশানো পানি খেয়ে ইতিমধ্যে জ্ঞান হারায়।
মিশন তাকে বিছানায় নিয়ে আসে, তার রক্ত পড়তে থাকে, তবুও তাকে বাঁচায় না, বরং তার সাথে ফিজিক্যাল সম্পর্ক করে। এরপর বাথরুমে নিয়ে গিয়ে নিজের হাত কেটে ফেলে। এরপর ক্লিন করতে আসলে ক্লিনার সেই মেয়েটিকে দেখতে পায়। সে সাহায্যের জন্য ডাকছিল। মেয়েটি বলে, মিশন আমাকে এমন করেছে, আমার জামা কাপড়ও নিয়ে গেছে। সিন রুমে ঢুকে দেখে মিউজিক টিচার মারা গেছে। পুলিশ এসে লাশ দেখে। মিশনের কাছে তখন তার সেই চশমা থাকে না। হানজি বাইরে এসে সিনকে জিজ্ঞেস করে এখানে কি ঘটেছে। সিন জানিয়ে দেয় সে কিভাবে এখানে প্রতিদিন আসতো। হানজি জিজ্ঞাসা করে চশমার সাথে এর সম্পর্ক আছে। সিন মাথা নেড়ে হ্যাঁ বলে। রাতে হানজি শগং এর কাছে যায়, পরে আবার হোটেলে এসে বাথটাবে তাকায়। পানি শুকিয়ে গেলে চশমাটা বেরিয়ে আসে, সে সেটা পরে নেয়। আর এখানেই আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোড সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।